দুর্গায়ন মন্দির করার জন্য যেটা শিলান্যাস করেছেন বা টেন্ডার হিডকোকে দিয়ে করিয়েছেন। আমরা আগামী জানুয়ারি মাসের 25 থেকে 31 জানুয়ারির মধ্যে রাজ্যের একটা ব্রিগেড সমাবেশ করব, যে সমাবেশের ডেট আপনারা খুব আর্লি 10 তারিখের আগেই জানিয়ে দেওয়া হবে। কারা বলেছিলেন 2021-এ যে ইসকে বার 200 পার, 77-তে থেমে গিয়েছিল, এবার 100 আটকে যাবে। বাংলার উন্নয়নে যারা আমাদের সঙ্গে আমাদের যা এজেন্ডা, সেই এজেন্ডা যারা কমপ্লিটলি হেল্প করবে তাদের আমার কাছে অচ্ছুত কেউ নেই। নিশ্চয়, আমি তো বললাম তো তৃণমূল 3 নম্বরে নেমে যাবে। তৃণমূল শাসক দল 294-এর মধ্যে ফার্স্ট পার্টি বিজেপি হতে পারে, তা কোনো মতেই 120 ক্রস করবে না। আপনি আজকের সেকেন্ড পার্টি আমরা আসবো, থার্ড পার্টিতে নেমে যাবে তৃণমূল কংগ্রেস। তার মানে আমি শুরুতে সুদীপ রাহার কাছে আসবো। তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, বলে দিই যে এসআইআর হোক বা না হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একটা হলেও তৃণমূলের আসন বাড়বে। এ তো হুমায়ুন কবির বলছেন 3 নম্বরে তোমরা নেমে যাবে। দেখুন, আমরা বলছি যে দিল্লির নেতাদের, দিল্লির জমিদারদের পাজামা ধরে রাজনীতি করা এসব নেতা রাজনৈতিক ভাঁড়, তার কুঁজোর ইচ্ছে হয়েছে চিতয়ে শোয়ার। গণতান্ত্রিক পরিকাঠামোয় কেউ যদি মনে করেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করবেন, করতেই পারেন, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু আমি কখনো দেখিনি, আমরা বাংলার লোকেরা কখনো দেখিনি মুর্শিদাবাদের একের পর এক পরিযায়ী শ্রমিক ঘন্টা বাজাবেন বলেছেন। মুর্শিদাবাদের একের পর এক পরিযায়ী শ্রমিক যখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে দিনের পর দিন অত্যাচারিত হয়েছেন, তখন ইনি দিল্লির বাবুদের বিরুদ্ধে একটাও কথা বলেননি। আমরা এই কারণে বলছি, আমরা লড়াই করছি দিল্লির যারা পাজামাটা পরে আছে দিল্লির জমিদারদের বিরুদ্ধে, আর এরা দিল্লির জমিদারদের পাজামা ঝুলে বেঁচে আছে। তাই এদের পলিটিক্যাল রেলিভেন্স কি আছে? এদের নিয়ে কথা বলা মানে সময় নষ্ট, এদের নিয়ে কথা বলা মানে নিজের শক্তির অপচয়। আমরা এই থেকে শুরু করে একাধিক এখানে শব্দ ব্যবহার করলে আক্রমণ করতে গিয়ে কিন্তু তারপরেও বলতে হবে যে হুমায়ুন কবির কিন্তু তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক, বহিষ্কৃত কিন্তু নয়। অভ্র সেন, দেখুন, হুমায়ুন কবিরকে যে সাসপেন্ড করেছে সেই লেটারটাও আমরা এখন অবধি দেখতে পাইনি। আর দুদিন আগে আপনাদের চ্যানেলেই নিউজ দেখছিলাম যে হুমায়ুন কবিরের ছেলেকে নাকি আটক করা হয়েছে। কেন? কোন একটা পুলিশকে ধরে কেলিয়ে দিয়েছে, আমি এই ল্যাঙ্গুয়েজেই বলছি। তার মানে জামিন অযোগ্য ধারা। তারপর আবার খবরে দেখি কি জামিন অযোগ্য ধারা, এদিকে নাকি সেদিনই জামিন পেয়ে গেছে। এই তো হচ্ছে এদের নাটক। হুমায়ুন কবির হচ্ছে তৃণমূলের বি টিম, যে মুসলমান ভোটটা তৃণমূল ছেড়ে চলে যাবে সেই ভোটটা নেবেন উনি, এবং তারপর আবার তৃণমূলের কোলে গিয়ে উঠে পড়বেন। আমি বলছি বাঙালি মুসলমান, ভারতীয় মুসলমানরাও এবার তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবে। তারাও এই অনুপ্রবেশ নিয়ে তিতিবিরক্ত, এবং ভারতীয় জনতা পার্টি 2/3 আসন নিয়ে এই রাজ্যে ক্ষমতায় আসছে। এটা দেয়ালের লিখন। তৃণমূল যত পাগলামি করুক, যত পায়জামার দড়ি নিয়ে কথা বলুক, এই লেখা তারা আর আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় চিত্রনাট্যের কথা বলছেন, অভ্র সেন নাটকের কথা বলছেন। এই নাটক বা চিত্রনাট্যটা লিখছে কে? আমাদের এইটা জানার ভীষণ কৌতূহল। আমি প্রদীপ চট্টোপাধ্যায় এখনো বলতে পারেননি। আমি প্রদীপ চট্টোপাধ্যায় একবারও বলতে পারেননি প্রদীপ চট্টোপাধ্যায়। আমি বলছি প্রদীপদা, মূল হুমায়ুন কবির কার স্বার্থ সিদ্ধি করবেন সেটা তো ভোটের ফলাফল বেরোনোর পর বোঝা যাবে। কিন্তু বলছি 22শে ডিসেম্বর একটা দলের জন্ম নেওয়া জনতা উন্নয়ন পার্টি 1 মাসের মধ্যে তারা যদি ব্রিগেড সমাবেশ করার কথা ভাবে শুধু নয়, বলছেন 10 লাখ লোক নিয়ে ব্রিগেড ভরাবেন, তাহলে তাকে নিয়ে তো চর্চা হবেই না। চর্চা হওয়াটাই উচিত, তার কারণ এখানে আমরা যাদেরকে তৃতীয় শক্তি বলে ভাবছি, বামফ্রন্ট বা কংগ্রেস, তারা তো ব্রিগেড সমাবেশের কথা এখনো বলতে পারলো না। ইনি 1 মাসেই বললেন। তার ফলে বোঝা যাচ্ছে যে এনার বাবরি মসজিদ করার কথা শোনার পরে যেভাবে হঠাৎ অনেক টাকা এসে পড়ছে, ফলে হয়তো ব্রিগেড গ্রাউন্ডে উনি সভা করবেন বলেও অনুদান অনেক জায়গা থেকে আসতে পারে। বামফ্রন্ট কংগ্রেস এখনও বোধহয় এই ধরনের টাকা পয়সা জোগাড় করতে পারছে না। তো আমার কথা হচ্ছে এই টাকার উৎসটা কোথায় সেটা আগে উনি পরিষ্কার করে বলবেন। তার কারণ না হলে উনি 2 নম্বরে এসে গেলে আবার দুর্নীতি নিয়ে ওনাকে আক্রমণ করা হবে। কিন্তু মুশকিল হচ্ছে, দেখুন, এই যে বাইনারিটা কি উনি ভাঙতে চাইছেন? উনি কিন্তু বাইনারিটা ভাঙতে চাইছেন না। উনি কিন্তু সেই ওনার আসল জায়গাটা হচ্ছে মুসলমান মোল্লাতন্ত্র তৈরি করা এবং হিন্দু এবং মুসলিম, এর বাইরে কিন্তু উনি কথা বলছেন না।
তার ফলে উনি কি তৃতীয় শক্তি হয়ে উঠবেন, নাকি ওই যে যিনি একে থাকবেন তার হাত ধরে সরকার গড়বেন? আমি শুধু একটা কথা সাপ্লিমেন্ট করি, আজকে এই মন্দির মসজিদ রাজনীতি নিয়েও অমিত শাহকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল থেকে বেরিয়ে আসা একজন এমএলএ তারাই করছে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি। হ্যাঁ প্রদীপ। না তো ভালো কথা, তা উনি কি করছেন? অমিত শাহ যিনি এলেন, তিনি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের কয়েকদিন আগে এসে নির্বাচনের তীক্ষ্ণ কয়েকটি জায়গা উচ্চারণ করবেন। উনি যেগুলো করছেন 50-50 ব্লেম দেওয়া যেতে পারে। অনুপ্রবেশের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবং স্বরাষ্ট্র দপ্তর 50-50 ব্লেম দেওয়া যেতে পারে। এসআইআর নিয়েও 50-50 ব্লেম, মানুষকে হয়রানি করা হচ্ছে, বিজেপির সেখানে সাংগঠনিক উপস্থিতি কোথায়? ফলে উনি যে জায়গাটায় হিট করছেন না সেটা হচ্ছে টাকা পয়সা নেওয়া এবং এই যে দুর্নীতির অভিযোগে যে তদন্তগুলো হচ্ছে তার শেষটা কোথায়, এই জায়গাটায় হিট করছেন না। এই জায়গাটায় যদি হিট করতেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে উনি সত্যি ক্ষমতায় আসতে চাইছেন। কারণ বিজেপির প্রত্যেক মুখপাত্র এবং নেতামন্ত্রীরা তো বলছে যে এসআইআর হয়ে গেলেই আমরা ক্ষমতায় আসবো। তো এসআইআর হয়ে গেছে, উনি ক্ষমতায় আসছেন, রোজ নতুন করে সেটা শোনার তো কোনো প্রয়োজন নেই। আমরা বুঝে গেছি বিজেপি ক্ষমতায় আসবে, কিন্তু দেখুন ক্ষমতায় ওনারা আসামে ছিলেন, আসামে তো জমিও পেয়েছেন। স্মার্ট ফেন্সিং মাত্র একটা ধুবড়ী জেলায় করেছে। এই ধুবড়ী জেলায় একটা স্মার্ট ফেন্সিং মডেল করতে পেরেছেন, বাকিগুলোতে স্মার্ট ফেন্সিং করতে পারলেন না, যাতে যাতে একটা না অর্ধসত্য বলবেন না, না অর্ধসত্য আরে বলবেন না। ত্রিপুরায় fencing নেই কেন? আপনি কি যেখানে চান না ত্রিপুরায় আসামে fencing নেই কেন? পশ্চিমবঙ্গে আসামে fencing ত্রিপুরায় হোক? অনুপ্রবেশকারী তৃণমূলের fencing ওই হোক। কার্যকর না, standard fencing আরে হোক, জম্মু কিন্তু আপনি কাশ্মীরে এলে, জম্মু আপনি যেখানে আছেন তার মডেলটা কি? আপনি যেখানে আছেন তার বেশ মডেলটা বেশ বেশ কোথায়? আমি দেখুন, একটা বিষয় হচ্ছে মন্দির মসজিদ রাজনীতি। গতকাল আমরা দীর্ঘ আলোচনা করেছিলাম, যেখানে যখন এই দুর্গা অঙ্গনের শিলান্যাস করছেন মুখ্যমন্ত্রী, পাল্টা হুমায়ুন কবির বলেছেন যে মোল্লাদের নেতা তো আমি সাজবই। আজকে এই নিয়ে যখন প্রশ্ন করা হলো, অমিত শাহ বলছেন যে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল থেকে বেরিয়ে আসা একজন এমএলএ তারা করছেন মন্দির মসজিদ নিয়ে রাজনীতি। কি বলেছেন দেখাবো, তারপর আমি সৈকতের কাছে আসছি। দেখুন, मंदिर और मस्जिद दोनों की राजनीति कौन कर रहा है? एक तृणमूल से निकले हुए एमएलए कर रहे हैं और एक तृणमूल कांग्रेस कर रही है। चुनाव के वक्त ये सब करने की परंपरा कितनी उचित है वो बंगाल की जनता को तय करना पड़ेगा, मगर मुद्दा यहाँ तक सीमित नहीं हुआ है। युवाओं की रोजगारी का है, महिलाओं की सुरक्षा का है, घुसपैठ का मुद्दा है, भ्रष्टाचार का मुद्दा है, इंडस्ट्रीज के पलायन का मुद्दा है, गिरते जा रहे इंफ्रास्ट्रक्चर के स्तर का मुद्दा है। ढेर सारे मुद्दे हुए, कहीं से बच नहीं सकते। সৈকত গিরি। না দেখুন, এই রাজ্যের মাটিতে এই চিত্রনাট্যগুলো লিখছে কারা? লিখছে তারাই যারা আসলে উপরে দিল্লিতে বসে ঠিক করে দিচ্ছে অমিত শাহর ছেলে জয়সা আইসিসির প্রধান হবে, বিসিসিআই প্রধান হবে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ভাইপোরা ক্লাবের মাথায় বসবে। হুমায়ুন কবির 2019-এ বিজেপির লোকসভার প্রার্থী ছিল, 2021-এ এখনো তৃণমূলের এমএলএ। আমরা তৃণমূল বিজেপি বিরোধী এই রাজ্যে একটা তৃতীয় বিকল্প করতে চাই। আজকে যারা আইটি হাবের জমি, সেই জমিকে মন্দির বানাতে চায়, আজকে যারা এই রাজ্যের মাটিতে মন্দির মসজিদের ভাগ করতে চায়, তারা আসলে পরিকল্পিত রচনা রেখেছে। না, তৃতীয় বিকল্প তৈরির জন্য তোমরা কি হুমায়ুন কবিরের হাত ধরবে কিনা? হুমায়ুন কবির বলছেন কেউ অচ্ছুত নয়। হুমায়ুন কবির তো এখনো তৃণমূলের এমএলএ সুব্রতা, তৃণমূল বিজেপি যৌথ প্রোডাকশন হুমায়ুন কবির। আমরা তার দায় নেব কেন? আমরা তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত মানুষকে এক করতে চাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।